বন্ধুরা, সীমান্তে এবার ইন্ডিয়াকে খেলে দিয়েছে আমাদের বিজিবি। তৎকালীন বিডিআর ঐতিহ্যগত তার সেই বিষ দাঁত আবার বেরো করতে শুরু করেছে। আশা করি সীমান্তে এমন ধরনের পারফরমেন্সের মাধ্যমে বিএসএফের জায়গা মতো একেবারে দিতে পারবে এবং এতদিন পর্যন্ত তারা সীমান্তে যে ধরনের সুবিধা ভোগ করেছে সেই সুবিধাগুলো চলে যাবে। দারুণ এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো, কিভাবে আমাদের বিডিআর ভারতীয় নাগরিকদের অর্থাৎ 5 জন চোরাকারবারিকে আটক করার পর প্রথমবারের মতো গুলিবর্ষণের মাধ্যমে তাদের সমুচিত জবাব দিল এবং বাংলাদেশে বিডিআরের তৎকালীন ঐতিহ্যগত কিছু বিষয়, দুর্দান্ত যুদ্ধজয়ের কয়েকটা কাহিনী তুলে ধরা হয়েছে। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, একটুও না টেনে। বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। একবারে ওদের শিক্ষা হয় না। যদি জাতীয়ভাবে নিষেধ না করা হয় তাহলে বিডিআর যে কতটা শক্তিশালী এবং অ্যাগ্রেসিভ বাহিনী ছিল সেটি আপনি কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, রাষ্ট্রীয়ভাবে যদি কোনো একটি বাহিনীকে পঙ্গু করে রাখা হয় বিদেশি শক্তির কাছে, তার চেয়ে বড় কষ্টের আর কিছু থাকে না। এমনই ছিল এতদিন। অর্থাৎ বিডিআর সেই ঐতিহ্যগত তার সেই হিংস্র মনোভাব হারিয়ে এতদিন পর্যন্ত পিঠ দেখাতে বলা হয়েছিল সীমান্তে। বন্ধুরা, নির্লজ্জ এই ধরনের অর্ডারের মাধ্যমেই বাংলাদেশের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল সদ্য পতিত হওয়া এই সরকার। বন্ধুরা, একটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেন, আপনাকে এমন ধরনের মূল্য চোকাতে হবে যেটি আপনি কল্পনাও করতে পারবেন না। শত বছরের ঊর্ধ্বের এই প্রতিষ্ঠানটি ছিল অত্যন্ত ঐতিহ্যগত একটি প্রভাব। বাংলাদেশ বিডিআর বা বাংলাদেশ রাইফেলস, এটি এমন একটি বক্তব্য বা এমন একটি নাম যার সাথে জড়িয়ে রয়েছে এর শত শত বছরের ঐতিহ্য এবং ইতিহাস। সীমান্তে আমাদের এই অতন্দ্র প্রহরীর পরাজয়ের কোনো রেকর্ড নেই, পরাজয়ের কোনো ইতিহাস নেই। সেটি মায়ানমার বলুন, ভারতের বিএসএফ বলুন, যতবারই তাদের সাথে সংঘর্ষ হয়েছে ততবারই তাদের একেবারে সুস্পষ্টভাবে খেলে দিয়ে এসেছে। আর সেই ঐতিহ্যবাহী এবং সাহসী প্রতিষ্ঠানকে যখন আমি ইচ্ছাকৃতভাবে নবংশক করে রাখব, তখন আমার দেশের সার্বভৌম নিরাপত্তা প্রশ্নের মুখে উঠবে এবং সিকে উঠবে। এটি স্বাভাবিক। গত 16 বছর ধরে সেটিই হয়েছে। বন্ধুরা, আশা করি এখন এর ঐতিহ্যগত পরিবর্তন ঘটবে। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের তরফ থেকে বা তাদের নীতি নির্ধারকদের তরফ থেকে এমনই মনোভাব ব্যক্ত করা হয়েছে। তার মানে এই নয় আমরা সীমান্তে যুদ্ধ করতে যাব, তবে আমাদের উপরে যদি কেউ কোনো অ্যাগ্রেসিভ বন্ডেজ দেখায় তাকে ফাঁকা হাতে ফেরত দেওয়া হবে না, তাকে কিছু পুরস্কারও দিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে তার প্রভাব আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে সীমান্তে গুলি চালিয়েছে বিডিআর এবং ভারতীয় 5 জন চোরাকারবারিকে আটক করেছে। অনেক দিন পর ব্যাপারগুলো আসলো। বন্ধুরা, চোরাকারবারি নাকি শুধু বাংলাদেশের মানুষ করত আর তাদেরকে গুলি করে মারত সীমান্তে। এই ধরনের অ্যাগ্রেসিভনেসের কারণে বিএসএফ প্রতিনিয়ত শুধু বাংলাদেশের মানুষ মারা যেত আর বিডিআর পতাকা বৈঠকের মাধ্যমে সেগুলোকে ফিরিয়ে আনত আমাদের বিজিবি। এটি ছিল আমাদের নতজনে পররাষ্ট্রনীতির একটি ঐতিহ্য এবং স্মারক হিসেবে প্রচলিত। কিন্তু এতদিন পর আবার নতুন করে চাকা ঘুরে গেল। এইবার নাকি জানা গেল যে ভারতীয় মানুষও চোরাকারবারির সাথে জড়িত এবং তারা গরু চোরাকারবারি করার সময় এই 5 জন ধরা খেয়েছে বিজিবির হাতে এবং চোরাকারবারিদের লক্ষ্য করেই প্রথমবারের মতো বিডিআর অ্যাকশনে গিয়েছে এবং তাদের বিরুদ্ধে গুলি করেছে। বন্ধুরা, কয়েকটি ঘটনা বুঝতে পারবেন যে বিডিআর কতটা শক্তিশালী তাদের মনোবলের দিক দিয়ে, পেশাদারিত্বের দিক দিয়ে এবং কৌশলগত অবস্থানে। আমরা জানি পার্শ্ববর্তী দেশগুলোর যে সকল অবস্থান রয়েছে অধিকাংশই মদ্যপ। এই ব্যাপারটি বুঝতে হলে বা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে এখন থেকে 4 বছর পূর্বে। বন্ধুরা, তৎকালীন ভারত এবং বাংলাদেশ সীমান্তে রাজশাহীর 1 ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বাংলাদেশের সূর্য সন্তান হিসেবে পরিচিত। তারা চারঘাট বিওপিতে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বরত অবস্থায় ভারতীয় কিছু জেলে বাংলাদেশের পদ্মা নদীতে ঢুকে ইলিশ মাছ শিকার করতে চাইলে তাদেরকে আটক করে চারঘাট বিএপির সদস্যরা। বন্ধুরা, এই বিজিবির সদস্যরা আটক করার পরে সেখান থেকে বিএসএফ অ্যাগ্রেসিভ পুন্টিয়ে তাদের এই সকল জেলেদের ছিনিয়ে নিতে আসে এবং তারা গোলাগুলি অবস্থায় পজিশন নেয়। একইভাবে বিডিআর বা তৎকালীন বিজিবি এই ধরনের পজিশনের মাধ্যমে যখন গোলাগুলি হয় গতানুগতিকভাবেই বা স্বভাবশুদ্ধভাবেই তারা বাংলাদেশের বিজিবি বা বিডিআরের সাথে কখনোই গোলাগুলিতে পারেনি এবং তারা পালিয়ে যায়। আর এই অবস্থায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়, অর্থাৎ বিএসএফ এখানে লণ্ডভণ্ড বা ছত্রভঙ্গ হয়ে যায়। বন্ধুরা, তারপরেই তাদের তরফ থেকে বিচার দাবি করা হয়। তৎকালীন যে কমান্ডার ছিলেন ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, অধিনায়ক রাজশাহী 1 ব্যাটালিয়ন বিজিবি, বলা হয় তার নির্দেশেই এই কর্মকাণ্ডগুলো হয়েছে। বন্ধুরা, সঠিকভাবে তিনি তার দায়িত্ব পালনের কারণে পরবর্তীতে হয়তো তাকে হেনস্থা হতে হয়েছে। যাই হোক, একটা ব্যাপার এখানে বলে রাখি, সেখানে ভারতের তরফ থেকে দাবি করা হয়েছিল বাংলাদেশের বিজিবি সদস্যরা নাকি মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, আমরা মদ্যপ জাতি নই। যারা মদ্যপ জাতি মূলত তারাই এই কথাগুলো বলতে পারে এবং মানুষ জানে কারা এই অবস্থায় থাকে।
তারা নিজের অবস্থায় থাকে বিধায় হয়তো আমাদেরকেও এমন মনে করে। বন্ধুরা, এই বাণীর মাধ্যমে জাতি হিসেবে বাংলাদেশের অবস্থান তিনি স্পষ্ট করেছিলেন এবং তার পেশাদারিত্বের মনোভাব, তার বাহিনীর ওপর কোনো কলঙ্ক লেপন করার যে কোনো ষড়যন্ত্র তিনি স্পষ্টভাবে রুখে দিয়েছিলেন। আর এভাবেই বাংলাদেশের সূর্য সন্তানরা নিজেদের দেশের আত্মসম্মানবোধ এবং সম্মানকে বয়ে এনেছেন নিজের বুকের রক্ত দিয়ে। বন্ধুরা, তারপরেও অনেক সময় দেখা যায় নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সীমান্ত রক্ষার ক্ষেত্রে তাদের অনেক বিধিনিষেধ মেনে কাজ করতে হয়, যেটা খুবই দুঃখজনক। ন্যূনতম পর্যায়ে তাদের যদি আমরা দায় মুক্তি না দিই, তাহলে আমাদের সীমান্ত অরক্ষিত থাকবে এবং আমরা অন্যদের দ্বারা শাসিত শোষিত হব, যেটি কোনোভাবেই কাম্য নয়। বন্ধুরা, তারা নিজের রক্ত দিয়ে কিভাবে বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রেখেছে সেই ব্যাপারটি বোঝার জন্য মনে পড়ে সেই কুড়িগ্রামের উত্তরাঞ্চলের একটি বড়াইবাড়ি গ্রাম এবং ভারতের আসাম রাজ্যের পার্শ্ববর্তী সেই বড়াইবাড়ি রৌমারী সীমান্ত। সেখানে মাত্র 8 জন বিডিআর সদস্য ভারতীয় শত শত বিএসএফকে রুখে দিয়েছিল। 2 দিন ধরে যুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে পড়েছিল 16 বিএসএফের লাশ, ধান খেতে পড়েছিল এবং আরও অনেকের লাশ নাকি বিএসএফ এখান থেকে সরিয়ে নিয়েছিল। অর্থাৎ স্পষ্টভাবে 8 জন জওয়ান বাংলাদেশের তারা একেবারে খেলে দিয়েছিল পুরো ভারতীয় একটি ব্যাটালিয়ন। সুতরাং বুঝতে পারছেন আত্মবিশ্বাস এবং পেশাদারিত্বের সিস্টেম কাকে বলে এবং কত বড় করো কী। এইভাবেই ছিল আমাদের বিডিআরের ঐতিহ্যগত গৌরব। আর সেই গৌরবকে মাটি চাপা দিয়ে একটি সাপোসা বাহিনীতে পরিণত করা হয়েছিল আমাদের এই গর্বের বিডিআরকে, ঐতিহ্যের বিডিআরকে। আশা করি সেই বিজিবি আবার বিডিআর হবে এবং তার সেই ঐতিহ্য এবং পেশাদারিত্ব সীমান্তে আমরা ফিরে পাবো। কারণ আমাদের এই সীমান্তের ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে আমাদের এই বিজিবি বা বিডিআর। সুতরাং এমন ধরনের ঐতিহ্যগত এবং প্রত্যেকটা যুদ্ধে তাদের বিজয়গাথাকে স্মরণ করার মাধ্যমে কেন আমরা তাদের বেঁধে রাখবো? আমাদের নিজেদের নিরাপত্তার স্বার্থেই তো তাদেরকে মোটামুটি ফ্রি করে দেওয়া উচিত। সুতরাং তারা যে অপেশাদার আচরণ করবে কোনোদিনও করেনি, আমাদের সামরিক বাহিনী কখনোই করেনি। বিশ্বের শ্রেষ্ঠ পেশাদার বাহিনীর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী একটা, বিশ্বের শ্রেষ্ঠ আধা সামরিক বাহিনীর মধ্যে আমাদের বিডিআর ছিল আর একটা। সুতরাং এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের আবার গড়ে তুলতে হবে আমাদের মতোই করেই, দেশপ্রেমিক সেনাবাহিনী সহ।